ধরুন আপনার পাড়ায় একটা বাড়ি আছে, পাড়ার দাদারা বলছেন ওই বাড়িটা ভাঙতে হবে, বহুতল উঠবে ওখানে, কিন্তু বাড়ির মালিক কাউকে ভয় কাচ্ছেন না, প্রতিরোধ গড়ে তুলছেন এবং সুযোগ বুঝে পাল্টা জবাবও দিচ্ছেন। বাড়িটা যদি ধরুন ইরান হয়, তো পাড়ার দাদারা হলেন ট্রাম্প ও নেতানিয়াহু। ওদের সঙ্গে আছে আরও কয়েকজন দাদা। ৪৫ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে তেহরানের ওপর, ইরানের মুদ্রা রিয়ালের মূল্য তলানিতে। দেশের সুপ্রিম নেতা খামেনি মৃত, তবু ইরানকে দমানো যাচ্ছে না। ট্রাম্প ভেবেছিলেন খামেনিকে মেরে ইরানে একটা পাপেট সরকার বসিয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাবেন, কিন্তু ফল হলো উল্টো। সস্তা ড্রোন আর মিসাইল হামলায় গোটা মধ্যপ্রাচ্যে তেহেলকা মাচিয়ে ছেড়েছে ইরান। তার উপর হরমুজ প্রণালী বন্ধ করার হুমকিতে গোটা বিশ্বেই ত্রাহি ত্রাহি উঠে গিয়েছে। ইরানকে কবজা করতে কেন পারল না আমেরিকা ও ইসরায়েল? কোন নিখুঁত দাবার চালে কিস্তিমাত করল ইরান? কেন এখন ট্রাম্প সম্মানজনক মুখ রক্ষার রাস্তা খুঁজছেন? ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে আলোচনায় বসতে পাল্টা শর্ত দিচ্ছে ইরান। নমস্কার বন্ধুরা, আমি চিনু। আজকের প্রতিবেদনে যাবতীয় সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। প্রথমেই বলি ইরানের ভৌগোলিক অবস্থানের কথা। ইরান কোনো ছোটোখাটো দ্বীপরাষ্ট্র নয়, কিন্তু ভারতের প্রায় অর্ধেক সাইজের একটা দেশ। পশ্চিমে কাগ্রোস পর্বতমালা, যার উচ্চতা ৩,০০০ মিটারের বেশি, আর উত্তরে হচ্ছে আলবোর্জ পর্বতমালা। মাউন্ট দাওয়াবান্দের উচ্চতা ৫,৬০০ মিটার, আর তার মাঝখানে বিশাল মরুভূমি, যা কিনা পৃথিবীর অন্যতম গরম এবং শুষ্ক জায়গা। কোনো পদাতিক বাহিনীর পক্ষে এই মরুভূমি পেরিয়ে যাওয়া সম্ভব নয়। ন্যাচারালভাবেই ইরান একটা সুরক্ষিত দুর্গ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আফগানিস্তান যখন দখল করতে গিয়ে ছিল আমেরিকা আর কি, তার জন্যে ২০ বছর ধরে হয়রানি হতে হয়েছিল আমেরিকাকে। ইরান জয় করা কিন্তু তার চেয়েও অনেক বেশি কঠিন কাজ। আর পারস্য উপসাগরের মুখে যে হরমুজ প্রণালী, সেটাও ইরানের হাতে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়েই হয়। মানে ইরান চাইলেই এই পথ বন্ধ করে দিতে পারে। তেলের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে যাবে। পুরো বিশ্বে তেল ও গ্যাসের জন্যে হাহাকার পড়ে যাবে। এবার আসি সেনাবাহিনীর কথায়। ইরানের সরকারি সেনাবাহিনী আছে, কিন্তু তাদের থেকেও খতরনাক চিজ হলো রেভলিউশনারি গার্ড, মানে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটা একটা আর্মড ফোর্স, বেসিক্যালি আইডিওলজিক্যাল আর্মড ফোর্স। এই বাহিনীর সদস্যরা ধর্মের জন্য প্রাণ দিয়ে দিতে পারেন। বলতে পারেন এটা একটা প্রাইভেট ইসলামিক আর্মি। এদের নিজস্ব নৌবাহিনী, বিমান বাহিনী, মিসাইল বাহিনী, এমনকি গোয়েন্দা বিভাগও রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের মিসাইল প্রযুক্তি। ইরানের কাছে এমন মিসাইল আছে যেটা ইসরায়েলের তেল আবিব পর্যন্ত পৌঁছতে পারে। আমেরিকার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত ইরানের মিসাইলের রেঞ্জের মধ্যে পড়ে। ইরান চাইলেই সেই লক্ষ্যবস্তুগুলো হামলা চালাতে পারে। আর ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানো এয়ার ডিফেন্স সিস্টেমের কম্য নয়। মানে ধরুন, উদাহরণ হিসেবে বলতে পারি যে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, প্রতিটি বৃষ্টির ফোঁটাকে আপনি হাতের তালুর মধ্যে নিতে চাইছেন। সেটা কি সম্ভব? ব্যালিস্টিক মিসাইলও ঠিক সেই রকমই একটি টেকনোলজি, মানে যা ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো ছুটে আসে আর কি। আমেরিকা বা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তাই মধ্যপ্রাচ্যে ইরানের এই হামলা রুখতে পারছে না। তার সঙ্গে আছে ইরানের সস্তার ড্রোন হামলা। হিমশিম খেতে হচ্ছে মার্কিন বাহিনীকে। ২০ লাখের ড্রোন ধ্বংস করে দিচ্ছে মার্কিন বাহিনীর ১,০০০ কোটি টাকার সমরাস্ত্রকে। ইরান শুধু নিজে লড়াই করে না, ইরানের একটা অসাধারণ কৌশল আছে, যাকে বলে প্রক্সি ওয়ারফেয়ার। মানে সহজ ভাষায় যাকে বলতে গেলে বলা যায় যে নিজে যুদ্ধে না নেমে অন্যকে দিয়ে যুদ্ধ করানো। যেমন লেবাননে রয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ একটি মিলিশিয়া গোষ্ঠী যারা ইরানের টাকায় প্রশিক্ষিত, ইরানের মিসাইলে সজ্জিত। ঠিক আছে, এবার ইসরায়েলে যেমন, ইয়েমেনে যেমন রয়েছে হুতি, এই মিলিশিয়া গোষ্ঠীও কিন্তু ইরানের স্পন্সরশিপে চলে। ইরাকে রয়েছে শিয়া মিলিশিয়া,
আমেরিকান ঘাঁটিগুলোতে এরা ড্রোন হামলা চালাচ্ছে। গাজায় রয়েছে হামাস। আপনারা জানেন যে এই হামাস গোষ্ঠী সরাসরি ইরানের কাছ থেকে অস্ত্র নেয়। এই হামাস আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে বেশ কয়েক বছর ধরে। এই পুরো বিষয়টাকে বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরান এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রে বসে আছে মাকড়সার মতো, আর তার জাল ছড়িয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমেরিকা যদি ইরানে হামলা করে তো ওদিকে হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে। হুতি সুয়েজ ক্যানেল বন্ধ করে দেয়। মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বলে ওঠে। একটা যুদ্ধ শুরু হলে সেটা কোথায় শেষ হবে সেটা কেউ জানে না। ইরানের সবচেয়ে বড় ঢাল হলো এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নীতি। এবার সবচেয়ে বিপজ্জনক প্রশ্নে আসি, ইরানের কাছে কি পারমাণবিক বোমা আছে? অফিসিয়ালি বলতে হয় না, নেই। কিন্তু তেহরানের অন্দরমহলে কী যজ্ঞ চলছে তা কিন্তু কেউ জানে না। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ, 60% পর্যন্ত এনরিচমেন্ট হয়ে গিয়েছে। পারমাণবিক বোমার জন্য দরকার 90%, মানে প্রায় দরজার কাছে দাঁড়িয়ে আছে তারা। আর এই বিষয়টাই ইসরায়েল আর আমেরিকার রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। ইরানকে আক্রমণের হুমকি দিলেই ইরান দ্রুত বোমা বানানোর দিকে এগোতে থাকে। আবার যদি বাকিরা সবাই চুপচাপ থাকে, হুমকি নাও দেয়, তখন তারা আবার ধীরে ধীরে এগোয়। এটা একটা অদ্ভুত ধাঁধা। উত্তর কোরিয়ার কথা মনে আছে তো আপনাদের? কোনো হুমকি বা নিষেধাজ্ঞার পরোয়া করেনি তারা, পারমাণবিক বোমা দিব্যি বানিয়ে ফেলেছে। তারপরে কেউ আর পিয়ংইয়ংয়ের দিকে সাহস করে তাকায় না। ট্রাম্প কিমকে বেশি ঘাটাতে সাহস করেন না আর কি। উত্তর কোরিয়া থেকে ইরানও সেই পার্ট নিয়েছে। আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানে ওই ইকোনমিক্যাল স্যাংশন আর কি যাকে বলে। 1979 সাল থেকে ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানো রয়েছে। 45 বছর, ভাবুন একবার। তবু দেশটার অর্থনীতি ধসে পড়েনি। কেন? কারণ ইরান বিকল্প পথ তৈরি করতে পেরেছে। আন্তর্জাতিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে চীন ইরানের তেল কিনছে, সেটাও কিন্তু ডলারে নয়, ইউয়ানে। রাশিয়া প্রযুক্তি দিচ্ছে, ভারতও কিছু কিছু তেল কিনছে, তুরস্কের মাধ্যমে পণ্য আসছে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ইরানের ক্ষতি করেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ইরানকে ভাতে মারতে পারেনি। আর একটা কথা, ইরানের অভ্যন্তরে একটা অবরোধ অর্থনীতি গড়ে উঠেছে। মানে তারা অনেক কিছু নিজেরাই বানাতে শিখে নিয়েছে আর কি, যেমন ড্রোন, মিসাইল, ওষুধ, যন্ত্রপাতি। চাপে পড়ে টিকে থাকার এই ক্ষমতাটাই তাদের আসল শক্তি ইরানের। ওই যে বলে না, জলে না পড়লে সাঁতার শেখা যায় না। বাইরে থেকে চাপ এলে ইরানিরা একত্রিত হয়, এটা তাদের ইতিহাসের শিক্ষা। আলেকজান্ডার এসেছিলেন, আরবরা এসেছিল, মোগলরা এসেছিল, কিন্তু পারেনি। পারস্য প্রতিবারই নতুন রূপে ফিরে এসেছে। তারা মনে করে এবারও ফিরে আসবে। আসলে মনের ভেতর গড়ে ওঠা বিশ্বাসকে মিসাইল দিয়ে ধ্বংস করা যায় না। তাহলে গোটা প্রতিবেদনের সারসংক্ষেপ যদি খুঁজি তাহলে কি দাঁড়ালো? ইরান যে এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে তার কতগুলো কারণ আছে। 1 নম্বর, ইরানের ভৌগোলিক অবস্থান, তার ঢাল। 2 নম্বর, কম বাজেটে ড্রোন ও মিসাইল ইরানের হাতিয়ার। 3 নম্বর, প্রক্সি নেটওয়ার্ক ইরানের বর্ম। 4 নম্বর, পারমাণবিক অস্ত্রের ধোঁয়াশা এবং তাদের ইরানের তুরুপের তাস। 5 নম্বর, আর্থিক নিষেধাজ্ঞার মাঝেও বেঁচে থাকার কৌশল রপ্ত করা। 6 নম্বর, 3000 বছরের গর্ব আর আত্মবিশ্বাস। আমেরিকা বা ইসরায়েল কি কখনো ইরান দখল করতে পারবে? হয়তো তারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারবে, কিন্তু দখল করাটা অন্য ব্যাপার। ইরাক দখল করতে গিয়ে আমেরিকা 4 লক্ষ কোটি টাকা খরচ করেছিল, হাজার হাজার সৈন্য হারিয়েছিল তারা। তারপরও ইরাকে আজ ইরানের প্রভাব আমেরিকার থেকে বেশি। মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে এটাই বাস্তবতা।
ইরান হয়তো নিখুঁত নয়, দোষ ত্রুটি তাদেরও আছে, কিন্তু অজেয়। সে ট্রাম্প সাহেব যতই নিজের জয়গান গান না কেন, আদতে তিনিও জানেন যে ইরানকে বাগে আনতে পারেননি। এমনকি মার্কিন নাগরিকরাও এই যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলেছেন। আগ বাড়িয়ে যুদ্ধে নেমে শেষে এখন ফেঁসে গিয়েছেন ট্রাম্প সাহেব, সঙ্গে ফেঁসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্ষয়ক্ষতির বিষয়টা নিয়ে না হয় আর নাইবা কিছু বললাম। এই জন্যই বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ট্রাম্প এখন চাইছেন একটা সম্মানজনক রফা সূত্র বের করতে, কিন্তু আলোচনায় বসার আগে ইরান আমেরিকার সামনে এমন সব শর্ত রেখেছে যে যাকে বলে একেবারে ফাটা বাসে। না থাক, বাকিটা আর নাইবা বললাম, বিপ বিপ শব্দ বসাতে হবে। আজ এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর কমেন্টে জানান যে আপনার কি মনে হয়, ইরানে কি আমেরিকা কবজা করতে পারবে? আজ এই পর্যন্তই। আবার দেখা হবে এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।